প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পরবর্তী যে সমস্যাটি নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই তা হলো if p congruence 1 mod 4 is prime then prove that p minus 1 by 2 factorial তার উপর whole square congruence minus 1 mod p. Also prove that p minus 1 by 2 factorial is a solution of x square plus 1 congruent 0 mod p. এই সমস্যাটি একটু ভিন্নভাবে আসতে পারে 2n factorial is a solution of x square plus 1 congruent 0 mod p, অথবা সমস্যাটি আসতে পারে if p equal to 4n plus 1 is prime then prove that p minus 1 by 2 factorial is a solution of x square congruence minus 1 mod p. নানাভাবে একটি সমস্যা আসতে পারে, আমরা এর সমাধানটি এখন দেখে ফেলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সমস্যাটির সমাধানের দিকে যদি একটু নজর দিই, আমাদেরকে দেওয়া আছে p congruence 1 mod 4। এই p congruence 1 mod 4 কে তুমি কি লিখতে পারো? p equal to 4n plus 1। কনগ্রুয়েন্স থেকে কিভাবে ইকুয়েশন লিখতে হয় আশা করি এখন তুমি জানো। n element of z, আমাদের p টা কেমন সংখ্যা? অবশ্যই প্রাইম নাম্বার, অর্থাৎ n এর যে সকল মান বসালে p টা প্রাইম হবে n এর শুধু সে সকল মানগুলোকেই আমরা গ্রহণ করব। উদাহরণস্বরূপ আমি বলতে পারি n এর মান যদি তুমি 2 বসাও তাহলে তুমি পাবে কত? 4 দুগুণে 8 একে 9, তাহলে p equal to 9। 9 কিন্তু আমরা গ্রহণ করব না, কারণ 9 টা প্রাইম নাম্বার না। ওকে, আর n এর মান যদি তুমি 3 বসাও তাহলে তুমি পাবে কত? 3 4 12 একে 13, তাহলে কিন্তু তুমি p এর মান 13 গ্রহণ করবে, কারণ 13 একটি প্রাইম সংখ্যা। আশা করি তুমি p টা যে প্রাইম হবে এই ইস্যুটি তুমি বুঝতে পেরেছো। p টা যদি প্রাইম হয় তাহলে কিন্তু তুমি উইলসন থিওরেম ব্যবহার করতে পারো। উইলসন থিওরেম আমাদেরকে কি বলেছে? p minus 1 factorial plus 1 congruent 0 mod p। এই স্টেটমেন্টটি তুমি খুব সহজেই লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি জিনিস তুমি খেয়াল করবে, p minus 1 factorial। তো তুমি যদি p এর দিকে নজর দাও তাহলে আমাদের p টা প্রাইম নাম্বার এবং অবশ্যই বেজোড় সংখ্যা। তো একমাত্র জোড় যে প্রাইম নাম্বার 2, এখানে কিন্তু কখনোই সেই 2টা আসবে না, কারণ p equal to 4n plus 1। তাহলে 2 ব্যতীত অন্য সকল প্রাইম নাম্বারই কেমন সংখ্যা? বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা থেকে যদি তুমি 1 বাদ দাও তাহলে তোমার এটা কি সংখ্যা হবে? জোড় সংখ্যা। তাহলে p minus 1 factorial এই কথাটি দ্বারা আমরা যেটা বোঝাতে চাচ্ছি, এখানে জোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল তুমি পাচ্ছ। ওকে, আর কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে সেই সংখ্যা পর্যন্ত গুণফল, এটি তোমরা সকলেই জানো। তাহলে p minus 1 factorial মানেটা কি হবে? 1 into 2 into 3 into ... p minus 1, p minus 1 পর্যন্ত সংখ্যার গুণফল। এখন আমি যে কাজটি করেছি যে p minus 1 এর আগের সংখ্যাটিও লিখেছি p minus 2, তার আগের সংখ্যাটিও লিখেছি p minus 3। ওকে, আর এখানে যে দুইটি সংখ্যা আমরা লিখলাম যেহেতু জোড় সংখ্যা, আর তুমি জানো যে জোড় সংখ্যার মধ্যবর্তী সংখ্যা হয় কয়টি? 2টি। আর ওই মধ্যবর্তী সংখ্যা দুইটি লেখার নিয়ম কি? p minus 1 by 2 into p plus 1 by 2। আমি যদি একটি উদাহরণ দিই তোমাকে, যেমন ধরো কত? 13। তাহলে এই 13 থেকে আসলে তোমাকে 1 বিয়োগ দিতে হবে, তাই না? 1 যদি তুমি বিয়োগ দাও আর তার যদি তুমি ফ্যাক্টোরিয়াল করো তাহলে আসলে তুমি পাবে ফ্যাক্টোরিয়াল 12। এই ফ্যাক্টোরিয়াল 12 কে যদি তুমি ভেঙে লিখো তাহলে তুমি কি পাবে? 1 into 2 into 3 into ... আমরা যদি একটু লিখি 11 into আমরা 12 লিখলাম। ওকে, তাহলে এটা ফ্যাক্টোরিয়াল 12 এর মান তুমি পেলে। ওকে, এখন আমরা এই ফ্যাক্টোরিয়াল 12 এর মধ্যবর্তী দুটো সংখ্যা আমরা যদি লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে তুমি যদি একটু খেয়াল করো, p এর মান কিন্তু 13, p এর মান কিন্তু 13। ওকে, p minus 1 এর মান কিন্তু 12, p এর মান কিন্তু 12 না, p এর মান হলো 13। তাহলে মধ্যবর্তী দুটো সংখ্যা তুমি পাবে p minus 1। তাহলে p minus 1 মানে কত? 13 minus 1 by 2 into 13 plus 1 by কত? 2। তাহলে এখানে তুমি পাচ্ছ 6 এবং 13 plus 1 by 2 কত? 7। আশা করি তুমি যদি খেয়াল করে দেখো 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যবর্তী দুটো সংখ্যা হলো 6 এবং 7।
আর এই মধ্যবর্তী দুটো সংখ্যা লেখার যে সূত্র, আশা করি এই সূত্রটি তোমরা সকলেই জানো, p-1/2 p+1/2। জোড় সংখ্যার মধ্যবর্তী দুটো সংখ্যা বের করার নিয়ম হলো p-1/2 আর p+1/2। আশা করি তোমরা এটা সকলেই জানো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে কাজটি করব, দেখো এখন আমরা যেহেতু জোড় সংখ্যক সংখ্যা আমরা পাচ্ছি, এখন আমরা তাদেরকে জোড়ায় জোড়ায় লিখে ফেলবো। তাহলে 1 × p-1, দেখো এই দুটোকে আমরা একত্রে লিখলাম। 2 × p-2, এই দুটোকে আমরা একত্রে লিখলাম। 3 × p-3, এই দুটোকে আমরা একত্রে লিখলাম। p-1/2 × p+1/2, এই দুটোকে আমরা একত্রে লিখলাম। ওকে, আর কনগ্রুয়েন্স, এখান থেকে আমরা যে কাজটা করেছি, এই +1 কে আমরা কনগ্রুয়েন্স -1 করে দিয়েছি। এখানে আমরা কনগ্রুয়েন্স -1 লিখেছি। এখানে মডুলো p ছিল, এখানে মডুলো p আছে, এখানেও মডুলো p আছে, অ্যাজ ইউজুয়াল আছে। এখানে আমরা মেইনলি p-1 ফ্যাক্টোরিয়ালের কাজটা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা যে অংশটা তোমাকে একটু বোঝাতে চাই, যে এই 1 এর সাথে আমি যখন এই প্যাটার্নে লিখলাম p-1, দেখো 1 × p-1, অর্থাৎ এই 1 এর সাথে এই 1 এর একটা মিল আছে, আর এখানে কিন্তু p-টা থেকে যাচ্ছে। ওকে, এই 2 এর সাথে 2 আছে, আর এখানে একটা p আছে। 3 এর সাথে 3 আছে, এখানে একটা p আছে। কিন্তু এই দুটো সংখ্যার ক্ষেত্রে কিন্তু এই কথাটা প্রযোজ্য না। অর্থাৎ আমি যেগুলো দাগ দিলাম এগুলো কিন্তু উপরেও সেম ভাবেই আছে, সেম প্যাটার্নে আছে। তাহলে আমরা এই দুটো সংখ্যাকেও একই প্যাটার্নে নিয়ে আসতে চাই। কিভাবে? p-1/2 কে আমরা যদি p-1/2 যদি লিখি, আর সামনে যদি একটা p- দিই, আর এই দুটাকে যদি তুমি এখন যোগ বিয়োগ করো, আমি একটু ডিফারেন্ট কালার ব্যবহার করি, তাহলে তোমাকে আমি বোঝাতে পারবো যে এই দুটাকে যদি তুমি এখন যোগ বিয়োগ করো, তাহলে তুমি কি পাচ্ছ? তাহলে দেখো, আমি যদি 2 দ্বারা যদি একটু লসাগু করি, তাহলে তুমি এখানে পাচ্ছ 2p - p, ওকে, প্লাস কত? 1। এর মানে হলো এটাকে যোগ বিয়োগ করলে তুমি পাচ্ছ p+1/2। ওকে, p+1/2। এই যে আমাদের p+1/2, মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না, কিন্তু দেখো এখন সবগুলো ফরম্যাট একরকম হলো। দেখো এটার যে ফরম্যাট, এটার একই ফরম্যাট, এটার একই ফরম্যাট, এটারও একই ফরম্যাট, সবগুলোর ফরম্যাট আমি একরকম নিয়ে আসতে পারলাম। আশা করি তুমি বুঝতে পেরেছো। আর কনগ্রুয়েন্স -1, কনগ্রুয়েন্স -1 mod p অ্যাজ ইউজুয়াল রয়ে গেল। তো চলো আমরা পরবর্তী লাইনটা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে কাজটি করব সেটা হলো, এই যে মডুলো p-টা আছে, এই p-টা দ্বারা এই p কে ভাগ করে দিব। হ্যাঁ, এই 1 × p, শুধু p না, 1 × p, আর 1 × p কে যদি p দ্বারা ভাগ করো, রেসিডিউ হবে 0। ওকে, তাহলে এই অংশটা ভ্যানিশ হয়ে যাবে। থাকবে কি? 1 আর -1 গুণ করলে যে -1² আছে, এটা থেকে যাবে। আবার আমরা এই p দ্বারা এই p, ওকে, কিন্তু 2টা কিন্তু গুণ আছে, 2p মাল্টিপল অফ p, তাহলে 2p কে যদি ভাগ করো তাহলে রেসিডিউ হয়ে যাবে 0। তাহলে এই 2 এর সাথে শুধু এই -2 কাজটা থেকে যাবে, তাহলে -2² থেকে যাবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। সিমিলারলি এই মডুলো p দ্বারা যদি এই 3p, 3 × p, 3p রেসিডিউ, তাহলে কত হয়ে গেল? 0 হয়ে গেল। এটা নিয়ে কোনো কাজ নাই, কাজ হলো 3 × -3, তাহলে -3²। আশা করি তুমি বুঝতে পেরেছো। সিমিলারলি মডুলো p দ্বারা যদি এই p কে, অর্থাৎ p-1/2 × p কে, মাল্টিপল অফ p কে যদি ভাগ করি, তাহলে রেসিডিউ কত হবে? 0। তাহলে ওই 0 নিয়ে আমাদের কাজ নেই, আমাদের কাজ হলো এই p-1/2 আর এই p-1/2, সামনে একটা মাইনাস চিহ্ন, -p-1/2²। আশা করি তুমি বুঝতে পেরেছো। কনগ্রুয়েন্স -1 mod p, কনগ্রুয়েন্স -1 mod p। আশা করি তুমি সহজেই এই লাইনটি বুঝতে পেরেছো। এখন আমরা এই 1 নম্বর ইকুয়েশনে কিভাবে আসলাম, এই কথাটি যদি আমি তোমাদের সাথে একটু আলোচনা করি, তাহলে তুমি দেখবে যে আমরা এখান থেকে একটা -1, এখান থেকে একটা -1, এখান থেকে একটা -1, এখান থেকে একটা -1 আমরা সরিয়ে নিতে চাই, এবং এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আমি যদি খুব সিম্পলি বলি, যদি এখান থেকে একটা -1, এখান থেকে একটা -1, আর এখান থেকে একটা -1, অর্থাৎ 3টা -1 যদি আমি সরিয়ে নিতাম এবং তারা যদি গুণ অবস্থায় থাকতো, তাহলে তুমি উত্তরটা দিতে -1 এর উপর কত? কিউব। ওকে, -1 এর উপর কত হতো? 3। ওকে, 3টের ক্ষেত্রে, কয়টির ক্ষেত্রে? 3টির ক্ষেত্রে। আর এখানে আমার আছে কত সংখ্যক -1? এখানে আছে আমার সর্বশেষ টার্মটা যত সংখ্যক, ঠিক তত সংখ্যক। সর্বশেষ টার্মটা হলো p-1/2। তাহলে আমার -1 এর উপর পাওয়ারটা হবে কত?
p minus 1 by 2। আশা করি তুমি বুঝতে পেরেছো যে কেন আমি -1 এর উপর পাওয়ার p minus 1 by 2 দিয়েছি। এগুলো কিন্তু গুণের কারণে পাওয়ার হয়েছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। আমি এখন যদি একটু মুছে ফেলি, তারপরে বলি যে সবগুলো -1 যদি এখন বাদ হয়ে যায়, ওকে, সবগুলো -1 যদি বাদ হয়ে যায়, তাহলে এখানে তুমি কি পেয়েছো? 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু p minus 1 by 2 স্কোয়ার। এগুলো গুণ হওয়ার কারণে হোল স্কোয়ার তুমি দিয়ে দাও, সবগুলোকে হোল স্কোয়ার তুমি দিয়ে দাও, তাহলে তোমার কাছে কি থাকতেছে? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু p minus 1 by 2। এর মানে হলো p minus 1 by 2 ফ্যাক্টোরিয়াল। আর কনগ্রুয়েন্স -1 mod p, কনগ্রুয়েন্স -1 mod p তুমি লিখে ফেলো। আশা করি তুমি 1 নম্বর ইকুয়েশনটি বুঝেছো এবং এটি আমার একটি প্রমাণ। এখন চলো আমরা পরবর্তী অংশটি একটু দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মূল প্রমাণটি করে ফেলেছি। এখন আমরা এই মূল প্রমাণ থেকে অন্যান্য যে সকল অংশ প্রমাণ করতে দিয়েছি সেগুলো যদি আমরা একটু দেখে ফেলি। আমাদের হাতে আছে কত? p = 4n + 1। এটা কিন্তু আমাদের প্রথম অংশে লেখা আছে p = 4n + 1। ওকে, এখান থেকে আমরা এই +1 কে বামপক্ষে নিয়ে এসেছি p - 1, আর এই 4n থেকে একটা 2 কে আমরা নিচে পাস করে দিয়েছি, তাহলে p - 1 by 2 = কত? 2n। এটা কেন করলাম? কারণ এই p - 1 by 2 সমান কত এটা আমার জানা দরকার। ওকে, তাহলে আমরা এই p - 1 by 2, ওকে, এটা কত পেলাম? 2n পেলাম। আর 2nটা কি ধরনের সংখ্যা? জোড় সংখ্যা। আর যদি জোড় সংখ্যা হয়, -1 এর উপর যদি একটি জোড় সংখ্যা বসানো হয়, তাহলে সেটা কত হয়ে যাবে? +1 হয়ে যাবে। এর মানে হলো -1 এর উপর p - 1 by 2 এটি আসলে +1। আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে 1 থেকে তুমি লিখতে পারো এই অংশটা, তাহলে এখন বাদ। এটার মান কত? +1। তাহলে রয়ে গেল কোন অংশটা? এই অংশটা রয়ে গেল p - 1 by 2 ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার কনগ্রুয়েন্স -1 mod p। তাহলে আমরা লিখে ফেললাম p - 1 by 2 ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার কনগ্রুয়েন্স -1 mod p। আশা করি তুমি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন তুমি এই p - 1 by 2 ফ্যাক্টোরিয়ালকে x ধরলে, p - 1 by 2 ফ্যাক্টোরিয়ালকে যদি x ধরো, তাহলে তুমি লিখতে পারো x স্কয়ার কনগ্রুয়েন্স -1 mod p। এটা তুমি সহজেই লিখতে পারো। তারপরে তুমি কি করতে পারো? এই -1টাকে তুমি যদি বাম পক্ষে নিয়ে আসো, তাহলে তুমি লিখতে পারো x স্কয়ার + 1 কনগ্রুয়েন্ট 0 mod p। তাহলে খুব সহজেই তুমি এই লাইন লিখে ফেলতে পারো। ওকে, এখন তুমি দেখো x এর মান যদি p - 1 by 2 ফ্যাক্টোরিয়াল হয়, আর সে যদি আমার এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, x স্কয়ার + 1 কনগ্রুয়েন্ট 0 mod p কে যদি স্যাটিসফাই করে, তাহলে তুমি বলতে পারো যে x = p - 1 by 2 ফ্যাক্টোরিয়াল ইজ এ রুট। এটা কি? এটা রুট। কার রুট? x স্কয়ার + 1 কনগ্রুয়েন্ট 0 mod p। ম্যাথমেটিক্সের একেবারে বেসিক নলেজ। x এর যে মান দ্বারা ইকুয়েশন স্যাটিসফাই হবে, সেই মানটি হবে ওই ইকুয়েশনের মূল। আশা করি তুমি এটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমরা সবকিছু এখন মুছে দিই, তাহলে তুমি দেখবে যে এই p - 1 by 2 একটি মান আছে এখানে। এই p - 1 by 2 একটি মান আছে কত? 2n। ওকে, তাহলে আমরা কি পাই? x = p - 1 by 2 না লিখে আমরা লিখতে পারি 2n। ওকে, আর একটি ফ্যাক্টোরিয়াল আছে, আমরা সেই ফ্যাক্টোরিয়ালটি দিতে পারি। তাহলে x = 2n ফ্যাক্টোরিয়াল is a root of x স্কয়ার + 1 কনগ্রুয়েন্ট 0 mod p। x স্কয়ার + 1 কনগ্রুয়েন্ট 0 mod p। আশা করি তুমি বুঝতে পেরেছো। চলো এখন তোমাদেরকে একটি সমস্যা আমরা দিয়ে দিই, যেটি তোমরা একইভাবে বাসায় সমাধান করে ফেলতে পারো। আমরা সেটি যদি একটু এখানে দেখিয়ে দিই তোমাদের টাস্কটি, তোমরা টাস্কটি উঠিয়ে নিবে এবং আগের প্রমাণটির মতো এই সমস্যাটিরও সমাধান করে ফেলবে।